নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করব। তো এর আগের ভিডিওতেও কভার করেছিলাম, যারা এর আগের ভিডিওটা দেখেননি তো তারা এই ভিডিওতে একবার দেখেই নিন। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে এই এফআইআই এদের তরফ থেকে সামান্য বাইং এসেছে এই 289 কোটির কাছাকাছি, এবং এই ডিআইআই এরাও কিনেছে 677 কোটির কাছাকাছি। তো এই এফআইআই নিয়মিতই যে বিক্রি করছিল, তো সেই বিক্রিটা আজকের দিনে বন্ধ হয়েছে। আজকের দিনে কিছুটা কেনাকাটা এই এফআইআই দের তরফ থেকে দেখা গেছে। তো এই নিউ ইয়ারের পরবর্তীকালে আমেরিকার যে মার্কেট সেটা ওপেন হয়েছে। তো যদি এই আমেরিকান মার্কেটের কথা বলি, তো এখানেও সেরকম কোনো জোশ নেই। দেখতে পাচ্ছেন 0.34% ওপরে রয়েছে। আর এই নাসডাক কম্পোজাইট এটা কিরকম পারফর্ম করছে, তো এই নাসডাক কম্পোজাইট এটা তো এই মুহূর্তে একদম সামান্য লাল নিশানে ট্রেড করছে। তারপরে ইন্ডিয়ান এডিআর গুলো, তো ইন্ডিয়ান মার্কেটের কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে এবং আমেরিকান মার্কেট বন্ধ ছিল, তো সেই তেজি আজকে এই রাত্রে দেখা যাচ্ছে। ইনফোসিসের এডিআর এটা 1.94% বেড়েছে। তারপরে উইপ্রো এটা 2.29% বাড়া। তারপরে এই আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.44% বেড়েছে। তারপরে এই এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.44% পড়েছে। ডক্টর টেড্ডি ল্যাব 1.32% পড়া। এবং যদি যাত্রা অনলাইনের কথা বলি, তো এখানে 3%-এর কাছাকাছি তেজি এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। এবং এই গিভ নিফটি তো এটা কিরকম পারফর্ম করছে, তো এই গিভ নিফটি দেখতে পাচ্ছেন 26,475-এর কাছাকাছি চলে গেছে। তো এই মার্কেট বেড়েছে, তার সঙ্গে সঙ্গে গিভ নিফটি এটাও বেড়েছে। কারণ কি, কারণ এতদিন মার্কেটে এই যে এফআইআইরা তারা সেভাবে অ্যাক্টিভ ছিল না, এবং এর পরের যে ট্রেডিং সেশন সেদিন থেকে কিন্তু এফআইআই তারা পুরো দমে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই সামনের সপ্তাহে মার্কেটের যে পারফরমেন্স সেটা কিন্তু বলে দেবে যে শর্ট টার্মে মার্কেট কিরকম পারফর্ম করতে পারে। মানে বলতে পারেন শুধুমাত্র ডিআইআই এদের কেনাকাটার কারণেই কিন্তু মার্কেট এত উপরে গেছে। তো এবার যে ট্রেডিং সেশন শুরু হবে সেখানে এফআইআই তারা সেলিং করবে কিনা, বা সেলিং করলে কতটা করবে, তার উপরে কিন্তু মার্কেটের যে গতি সেটা নির্ভর করবে। তো মার্কেটের সামনের সপ্তাহে কেমন পারফরমেন্স দেখা যেতে পারে, তো যতক্ষণ 26,000 এই লেভেলটার উপরে থাকবে ততক্ষণ আপনি মার্কেটে পজিটিভ থাকতে পারে। এবং ধরুন 26,000-এর নিচে নেমে গেল এবং তারপরে 25,700 সেটাকেও যদি ভেঙে ফেলে, তাহলে কিন্তু মার্কেটে বড় কারেকশন আসার সম্ভাবনা রয়েছে। এরপরে চলুন কিছু নিউজ কভার করা যাক। তো সামনেই বড় ইভেন্ট কি আসতে চলেছে, তো সেটা হচ্ছে বাজেট। তো বাজেটের আগে বিভিন্ন সেক্টর নিয়ে বিভিন্ন রিপোর্ট সামনে চলে আসে, আর এগুলো কিন্তু সবই রিপোর্ট আসে, মানে সব কিন্তু আনঅফিসিয়াল, কোনো অফিসিয়াল নিউজ আসে না। তো অফিসিয়াল নিউজ সেটা কিন্তু বাজেটের দিনেই দেখতে পাওয়া যায়। তবে অনেক রিপোর্ট কিছু বিশ্বস্ত সোর্স থেকে আসে এবং সেইগুলো কিন্তু হয়েও যায়। তো এই রিনিউয়েবল সেক্টর এই বাজেটে কিন্তু প্রাধান্য পেতে পারে, মানে রিনিউয়েবল সেক্টরে বড় বড় ঘোষণা আসতে পারে। তো সেইগুলোই এক এক করে দেখে নেবো। আবারও বলে দিচ্ছি, এইগুলো কিন্তু সবই এক্সপেকটেশন, মানে আশা করা যায়। তো যেই জিনিসগুলো রিপোর্টের মাধ্যমে সামনে আসছে, হতে পারে তার থেকে একটা দুটোই বাজেটে ঘোষণা হলো, আবার এমনও হতে পারে কোনোটাই ঘোষণা হলো না, আবার এমনও হয় যে সবগুলোই ঘোষণা হয়ে গেল। তো সেটা কিন্তু এই 1 ফেব্রুয়ারি সেদিনই ক্লিয়ার হয়ে যাবে। তো মোটামুটি এই রিনিউয়েবল এনার্জির জন্য 3খানা রিপোর্ট সামনে আসছে, তো চলুন সেগুলো দেখে নিই। তো এবারের বাজেটে এই নর্থ ইস্ট যে রিজিয়ন রয়েছে, যেমন এই অরুণাচল প্রদেশ, তারপরে আসাম রয়েছে, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই নাগাল্যান্ড, এইগুলো কিন্তু বড় বাজেটের অ্যালোকেশন পেতে পারে। তো এই প্রহ্লাদ যোশীজি মানে এনার্জি মিনিস্টার, মানে পাওয়ার মিনিস্টার, তিনিই কিন্তু বলেছিলেন যে এই নর্থ ইস্ট এখানে প্রায় 38,856 কোটির ইনভেস্টমেন্টের ব্যাপারে, এবং এইখানে ভালো পোটেন্সিয়ালও কিন্তু রয়েছে, এবং সেই ব্যাপারে কিছু কোম্পানি ইতিমধ্যে কাজ শুরুও করে দিয়েছে। তো এই ইরেডা যে কোম্পানিটা রয়েছে তারা কিন্তু এই নর্থ ইস্টে এই রিনিউয়েবল সেক্টরের প্রতি ভালোভাবে ফোকাস করে কাজও চালাচ্ছে। তো এই রিনিউয়েবল এনার্জি সেক্টরের কোন কোন জিনিসগুলো প্রাধান্য পেতে পারে, প্রথমত সোলার যে রুফটপ রয়েছে সেই জিনিসগুলোতে বাজেট বাড়তে পারে। তারপরে যে সোলার পাম্পস রয়েছে এইখানে বাজেট বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং এই যে ওয়াটার স্টোরেজ সিস্টেম রয়েছে এইখানেও কিন্তু বাজেট বাড়তে পারে। তো এই ওয়াটার স্টোরেজ সিস্টেমের মাধ্যমে এই যে জলবিদ্যুৎ সেগুলো কিন্তু উৎপাদন করা হয়। তো ইরেডা এই কোম্পানিটা এটাই কনসিডার করে চলছে যে এই বাজেটে এই যে নর্থ ইস্টার্ন স্টেট গুলো রয়েছে তারা এই সোলার পাম্প স্টোরেজের জন্য বড় স্কিম কিন্তু পাবে, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে গ্রিন এনার্জি করিডর রয়েছে সেখানেও বাজেট বাড়তে পারে। তো বর্তমানে এই যে গ্রিন এনার্জি করিডর তার ফেজ 2 সেটা চলছে, এবং এই ফেজ 2 এর বাজেট কত, তো দেখতে পাচ্ছেন 12,031 কোটি টাকা, মানে 12,000 কোটি টাকার কাছাকাছি। তো এখানে কিছু স্টেটের নাম দেখা যাচ্ছে, যেমন গুজরাট রয়েছে, হিমাচল প্রদেশ, তারপরে কর্ণাটক, কেরালা রয়েছে, তারপরে রাজস্থান, তারপরে তামিলনাড়ুর নাম দেখতে পাচ্ছেন, এবং উত্তরপ্রদেশ, এইগুলোর নাম মোটামুটি দেখা যাচ্ছে। এবং এই বাজেটে গ্রিন এনার্জি করিডোরে যে ফেজ 3
সেটার ব্যাপারেও অ্যানাউন্সমেন্ট আসতে পারে। তো দেখতে পাচ্ছেন এটাই বলা হচ্ছে গ্রিন এনার্জি করিডর সেট টু এন্টার ফেজ 3। তো এর মাধ্যমে কি হবে, বিভিন্ন যে বড় বড় ইন্ডাস্ট্রি সেখানেও কিন্তু এই যে রিনিউয়েবল এনার্জি সেগুলো সাপ্লাই করা হবে। যেমন দেখতে পাচ্ছেন রিনিউয়েবল এনার্জি এটাই গ্রিন হাইড্রোজেন এবং স্টিল যে ফ্যাক্টরি সেখানে কিন্তু সাপ্লাই করা হবে। তো এই রিনিউয়েবল এনার্জি ক্যাপাবিলিটিস এটা বাড়াবার জন্যই গভর্নমেন্ট কিন্তু এই স্টেপ নিতে পারে। তো এর ফলে যে উইন্ড পাওয়ার কোম্পানি রয়েছে, সোলার পাওয়ার কোম্পানি রয়েছে, তাদেরও যে রেভিনিউ প্রফিট সেগুলো বাড়বে। তো এই ফেজ 3-তে কত ইনভেস্টমেন্ট আসতে পারে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সপেকটেশন। দেখতে পাচ্ছেন এই যে এক্সপেক্টেড, তো কত বাজেটারি অ্যালোকেশন আসতে পারে, এই 40,000 কোটি। তো যেটা আগে ফেজ 2 এ ছিল 12,000 কোটি, সেটা কিন্তু প্রায় 3 গুণের বেশি বাড়তে পারে। তো এরকম একটা এক্সপেকটেশন রেখে মার্কেট কিন্তু চলছে। তবে এই 40,000 কোটির মধ্যে বেশিরভাগই কিন্তু অন্ধ্রপ্রদেশ পেতে পারে। তো দেখতে পাচ্ছেন এই অন্ধ্রপ্রদেশ এই গ্রিন এনার্জি করিডর এর জন্য প্রায় 28,400 কোটি টাকা কিন্তু পেতে পারে। তো বর্তমানের বাজেটেও এই যে অন্ধ্রপ্রদেশ এবং তার সঙ্গে সঙ্গে বিহার, এই দুটো রাজ্যের জন্য যে অ্যালোকেশন সেগুলো বেশি থাকার সম্ভাবনাই দেখা যাচ্ছে। কারণ 2024-এ যে সরকার গঠন হয়েছে, তো সেখানে জোট সরকার গঠন হয়েছে এই অন্ধ্রপ্রদেশের এই চন্দ্রবাবু নাইডু এবং বিহারের যিনি নীতিশ কুমার রয়েছেন, তো তাদের জোটেই সরকার গঠন হয়েছে। তো সেই কারণে কিন্তু এই বাজেটে এই অন্ধ্রপ্রদেশ এবং তার সঙ্গে সঙ্গে বিহার এরা একটু বেশি অ্যালোকেশন পেতে পারে, যেটা এর আগের বাজেটেও কিন্তু আমরা দেখেছি। তো যদি 40,000 কোটি টাকায় ঘোষণা হয়, তার মধ্যে অন্ধ্রপ্রদেশ এরা পেয়ে যাবে 28,400 কোটির কাছাকাছি। তো আর প্রায় 11 থেকে 11,500 কোটির টাকার কাছাকাছি কিন্তু অন্যান্য রাজ্যগুলোর জন্য পড়ে থাকবে। তারপরে এই মিনি হাইড্রো পাওয়ার যে প্রজেক্ট রয়েছে সেখানেও কিন্তু কিছু ইনভেস্টমেন্ট করা হতে পারে, মানে বাজেটে কিছু অ্যালোকেশন কিন্তু আসতে পারে। তো দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট আইস স্মল হাইড্রো পলিসি ইন ইউনিয়ন বাজেট 2026। তো এইখানেও ভালো পোটেনশিয়াল রয়েছে, প্রায় 16,000 মেগাওয়াটের পোটেনশিয়াল কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে এই 21,133 মেগাওয়াটের মোট স্মল হাইড্রো পোটেনশিয়াল রয়েছে। তার মধ্যে এই 5,000 মেগাওয়াটের যে পোটেনশিয়াল সেটা কিন্তু কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছেন ডেভেলপ, এবং এখনো 75%-এর কাছাকাছি কিন্তু এটা বাকি রয়েছে। তো এইখানেও কিন্তু ভালো বাজেট ঘোষণা হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন স্মল হাইড্রো প্রজেক্ট মে গেট আপ টু 13% এইড অন প্রজেক্ট কস্ট। তো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন মে মানে হতে পারে। তো এইখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তারা কিন্তু প্রজেক্টের যে কস্ট তার মোট 30% ইনভেস্ট কিন্তু করতে পারে। তো আবারও শেষে বলে দিই, এইগুলো কিন্তু সব এক্সপেকটেশন রেখে এগিয়ে যাওয়া হচ্ছে। তো কি ঘোষণা হবে সেটা কিন্তু বাজেটের দিনেই বোঝা যাবে। এবং সেই কারণেই যদি দেখেন আজকের দিনে বেশিরভাগ পাওয়ার কোম্পানিতে যারা এই পাওয়ার তৈরির সঙ্গে যুক্ত, যারা এই পাওয়ার কোম্পানিগুলোতে ফাইন্যান্সিং করে থাকে, সেইগুলোতে ভালো র্যালি কিন্তু দেখা গেছে। এরপরে কথা বলবো আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড এই কোম্পানির ব্যাপারে। তো কি খবর সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই 3 নম্বর এনসিডি এই পাবলিক ইস্যু সেটা কিন্তু লঞ্চ করে দিয়েছে, মানে নন কনভার্টেবল ডিবেঞ্চার, যেটা কিন্তু শেয়ারে কনভার্ট হবে না। তো এর মাধ্যমে কোম্পানিটা কত টাকা তুলবে, 1,000 কোটি টাকা বাজার থেকে তুলবে। তো এটা একটা বন্ড টাইপের বলতে পারেন, যেখানে কোম্পানি 8.90% পার অ্যানাম মানে প্রতি বছর রিটার্নের কথা কিন্তু বলেছে। তারপরে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, তো এই কোম্পানিটা বছরের প্রথম অর্ডার পেয়ে গেছে এবং ছোটখাটো অর্ডার এই কোম্পানি তো পেতেই থাকছে। তো আজকের দিনে 1.37% বেড়েছে। গতকালই কভার করেছিলাম এই কোম্পানিটা এই 57 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। তবে রেলওয়ে কোম্পানি বলুন, ডিফেন্স কোম্পানি বলুন, এই রিনিউয়েবল কোম্পানিগুলো বলুন, এদের জন্য সব থেকে বড় ইভেন্ট সেটা হচ্ছে এই বাজেট। তো এই বাজেটে মোট যত টাকা ঘোষণা হবে এই রেল কোম্পানিগুলোতে, সেই তত টাকায় কিন্তু এই রেলওয়ে কোম্পানিগুলো আস্তে আস্তে এই সামনের ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্ডার পেতে থাকবে। তো যত বেশি বাজেট ঘোষণা তত বেশি অর্ডারের সম্ভাবনা কিন্তু থাকে। এরপরে কথা বলবো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তো আজকের দিনে 0.96% বেড়েছে, এবং যদি দেখেন এর আগের দিনেও কিন্তু ভালো পারফর্মই করেছে। তো অ্যাকচুয়ালি এই স্টকটা পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই দিক থেকে এই কোম্পানির স্টকটা বেঁচে গেছে। তো কি কারণে বল, কারণ যদি দেখেন এই আইটিসি আজকের দিনেও 3.78% পড়েছে, এবং 5 দিনে যদি দেখেন প্রায় 13.15% পড়া। তো এর সঙ্গে এলআইসি এই কোম্পানির কেন কথা বললাম, কারণ এই যে এলআইসি কোম্পানিটা রয়েছে এদের বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টমেন্ট থাকে। তো তার মধ্যে তারা আইটিসি এই কোম্পানিতেও ইনভেস্ট করে রেখেছে। তো যদি আইটিসির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তো দেখতে পাচ্ছেন এই যে ডিআইআইএস এর মধ্যে কার নাম দেখতে পাচ্ছেন, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এলআইসির নাম দেখতে পাচ্ছেন। এর কিন্তু 15.86% স্টেক রয়েছে। তো মানে কি এদের যে প্রাইস সেগুলো কিন্তু কমেছে। তো ডিটেলদের যে প্রাইস সেগুলোও কমে, মানে শেয়ার কমলে সেটা এফআইআই বলুন, ডিআইআই বলুন, সবার জন্যই কিন্তু লস হয়। তবে এলআইসি এর শুধুমাত্র এই একটা কোম্পানিতে ইনভেস্ট নেই, অনেক বড় বড় কোম্পানিতে ইনভেস্ট রয়েছে, তারাও আজকের দিনে বেড়েছে। সেসব কারণে কিন্তু স্টকে সেরকম বড় পতন দেখা যায়নি। তো যদি এরকম হতো আজকের দিনে মার্কেট খারাপ এবং গতকালও মার্কেট খারাপ থাকতো, এবং তার সঙ্গে সঙ্গে এলআইসি এরা যেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করে রেখেছে তারাও পড়তো, তাহলে কিন্তু এলআইসি স্টকটা এটা একটু বেশি পড়তো। এরপর একটি কোম্পানি আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড। তো এই কোম্পানিটাকে ফোকাস
বসে রাখতে পারেন। কি খবর সামনে আসছে, এই কোম্পানিটা ইন্ডিয়ার কিছু কিছু এলাকায় তাদের সিমেন্টের যে দাম সেগুলো বাড়াতে চলেছে। তো এই কোম্পানির জন্য এই ছোট খবর এসেছে। তারপরে জেএসডব্লিউ এনার্জি এটা 1.60% বেড়েছে এবং এরই সঙ্গে সঙ্গে এনটিপিসি লিমিটেড এটা বেড়েছে 4.56%। তো কিছু ছোট খবরও ছিল এবং কিছু ব্রোকারেজ হাউস ভালো টার্গেটও কিন্তু দিচ্ছে। তো যদি এনটিপিসির কথা বলি, এরাই নিউক্লিয়ার প্ল্যান্টসের ব্যাপারে কিছু ইন্টারন্যাশনাল পার্টনারশিপ করতে চলেছে। তো যেটা এর আগের ভিডিওতেই কভার করেছিলাম, এই রোসাটম অ্যান্ড ইডিএফ এই কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করতে চলেছে এই লার্জ প্রেসারাইজড ওয়াটার রিয়েক্টর প্রজেক্টের জন্য ইন্ডিয়াতে। এবং এই কোম্পানিটা হোলটেক ইন্টারন্যাশনাল এদের সঙ্গে কিছু পার্টনারশিপ করেছে এই স্মল মডিউল রিয়েক্টর এইটার ব্যাপারে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি ব্রোকারেজ হাউসের কথা বলি, তো দেখতে পাচ্ছেন জেব্রিস এই কোম্পানিটা কিন্তু মনে করেছে যে পাওয়ার কোম্পানিগুলো এই 2026-এ ভালো একটা রিবাউন্ড দেখাতে পারে, কারণ এই 2025-এর তুলনায় 2026-এ পাওয়ারের যে ডিমান্ড সেটা কিন্তু বাড়তে পারে। এরপরে ট্রেড ডিলের ব্যাপারে কথা বলবো। তো এই ট্রেড ডিলের কথা সামনে এলেই আমাদের মনে পড়ে আমেরিকার সঙ্গে ট্রেড ডিল, কিন্তু এই আমেরিকা ছাড়াও অনেক দেশের সঙ্গে এই যে ট্রেড নিয়ে আলোচনা সেগুলো চলছে। তো তার মধ্যে একটা দেশ হচ্ছে ইউকে। তো এটাই মনে করা হচ্ছে ইন্ডিয়া এবং ইউকের মধ্যে যে ট্রেড প্যাক সেটা এফেক্টিভ হয়ে যাবে এই 2026-এর মাঝামাঝি সময় থেকে। দেখতে পাচ্ছেন ফার্স্ট হাফ অফ 2026। তো এই 2026-এর প্রথমার্ধেই এই ইন্ডিয়া এবং ইউকের মধ্যে যে ট্রেড ডিলের খবর সেটা কিন্তু ফাইনালাইজ হয়ে যেতে পারে এবং যেটা লাগুও হয়ে যাবে। তারপরে কথা বলবো, একটি কোম্পানি আজকে 80%-এর কাছাকাছি ক্র্যাশ করেছে। তো বিভিন্ন নিউজেও এই জিনিসটা কিন্তু শুনতে পাবেন। তো দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে, এমসিএক্স শেয়ার ক্র্যাশ 80% ইন আর্লি ডিলস। কিন্তু তারপরে কি আছে, বাট দ্য ফল ইজ নট হোয়াট ইট সিমস, মানে যে 80% পড়েছে সেটা কিন্তু অ্যাকচুয়াল 80% পড়েনি। তো কোনো স্টক যখন এরকম খবর পাবেন 40%, 50% বা তার বেশি বেশি পড়েছে, তো তখন কোম্পানির যে কর্পোরেট অ্যাকশন সেগুলো অবশ্যই চেক করবেন। তো অ্যাকচুয়ালি কি হয়েছে দেখতে পাচ্ছেন আজকের দিনেই, মানে এই 2রা জানুয়ারি এই স্টক স্প্লিটের ডেট ছিল। এই 10-এর ফেস ভ্যালু সেটা কমে হয়েছে 2, মানে স্টকটা 5 ভাগে ভাগ হয়েছে, মানে 5 গুণ হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে স্টকের যে প্রাইস সেটাও কিন্তু 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এমসিএক্স শেয়ারটা এর আগে প্রায় 10,000-11,000 টাকার কাছাকাছি ট্রেড করছিল, সেটা কিন্তু এই মুহূর্তে এই 2219-এ ট্রেড করছে। তো যাদের কাছে এমসিএক্স এর শেয়ারটা ছিল পোর্টফোলিওতে হয়তো অনেক বড় পতন দেখা যেতে পারে, কিন্তু কয়েকটা ট্রেডিং সেশনের মধ্যে এই এমসিএক্স এর এক একটা শেয়ার পিছু আরো অতিরিক্ত 4খানা করে শেয়ার ডিম্যাট অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এরপরে 2খানা কোম্পানিতে প্রায় একই সময় একসঙ্গে 20%-এর কাছাকাছি ক্র্যাশ দেখা গেছে, মানে 20%-এর লোয়ার সার্কিট লাগিয়ে দিয়েছে। তো তার মধ্যে যদি প্রথম কোম্পানিটার কথা বলি, সেটা হচ্ছে কিউপিড লিমিটেড। তো দেখতে পাচ্ছেন এই কোন সময় করে পড়েছে, এই মোটামুটি 1টা থেকে এই 1:30টার মাঝামাঝি সময় করে এই 1:15 দেখতে পাচ্ছেন এই পড়তে পড়তে সরাসরি 20%-এর লোয়ার সার্কিট লাগিয়ে দিয়েছে। তো এইগুলো এফএনও সেগমেন্টের স্টক নয়, সেই কারণে লোয়ার সার্কিট লেগেছে। যদি এফএনও সেগমেন্টের স্টক হতো তাহলে এই যে পতন সেটা আরো বেশি হয়ে যেত। তো কি কারণে পড়েছে খবর আসছে, তো এই কোম্পানিটাকে এই যে এএসএম ফ্রেমওয়ার্ক সেই লিস্টে ফেলে দেওয়া হয়েছে। তো যদি এক বছরে দেখেন খুব বেশি বেড়ে গিয়েছিল, প্রায় 550%-এর কাছাকাছি। দেখতে পাচ্ছেন আজকের দিনেই পতনের পরেও প্রায় কিন্তু 427%-এর কাছাকাছি বাড়া, এবং যদি পতনটাকে বাদ দিয়ে দেখেন তাহলে কিন্তু 558 পয়েন্ট বাড়া ছিল। তো এই এএসএম ফ্রেমওয়ার্ক বলতে আমরা কি বুঝি, তো দেখতে পাচ্ছেন ফুল ফর্ম কি রয়েছে, অ্যাডিশনাল সার্ভেলেন্স মেজার। তো এই এএসএম লিস্ট এটাকে মোটামুটি 2খানা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শর্ট টার্ম এএসএম লিস্ট, তো যেই স্টকে টিপিক্যালি 5 থেকে 15 দিন খুব বড় ওঠাপড়া দেখা যায়, মানে শার্প প্রাইস মুভমেন্ট, তো সেটাকে শর্ট টার্ম যে এএসএম লিস্ট তাতে ফেলে দেওয়া হয়। এবং যেই স্টক 3 মাস বা তার বেশি সময় ধরে এরকম অ্যাবনর্মাল প্রাইস মুভমেন্ট দেখায় তাকে কিন্তু এই যে লং টার্ম এএসএম লিস্ট সেখানে ফেলে দেওয়া হয়। তো এই কোম্পানিটা যেহেতু 1 বছর ধরে এরকম মুভমেন্ট দেখাচ্ছে, সেই কারণে কোম্পানিটাকে এই যে লং টার্ম এএসএম লিস্ট এইখানে ফেলে দেওয়া হয়েছে। এবং এই যে এএসএম লিস্ট বলছি এরও কিন্তু 4টে ভাগ রয়েছে। তো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে স্টেজ 1, তো এইখানে খুব বেশি ফারাক পড়ে না, কিছু কিছু জিনিস চেঞ্জ করা হয়। তো এখানে 100% মার্জিন নিয়ে কাজ করতে হয়, কোনো লেভারেজ কিন্তু পাওয়া যায় না। এবং তার সঙ্গে সঙ্গে এই প্রাইস ব্যান্ড এটা কিন্তু আগের থেকে আরো বেশি কমিয়ে দেওয়া হয়। এবং তারপরে যে স্টেজ সেটা হচ্ছে স্টেজ 2, তো এইখানে এই যে সার্ভেলেন্স এটা আরো বাড়িয়ে দেওয়া হয়। এইখানে এই যে প্রাইস ব্যান্ড সেটা আরো কমিয়ে দেওয়া হয় 5%। এবং কোম্পানিতে আরো বড় প্রবলেম দেখা গেলে তাকে এই স্টেজ 3-তে ফেলে দেওয়া হয়। এবং সব থেকে যে লাস্ট স্টেজ সেটা হচ্ছে এই স্টেজ 4। তো এই স্টকটাকে কোন এএসএম লিস্টে ফেলে দেওয়া হয়েছে, তো তার জন্য বিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এএসএম লং টার্মে ফেলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এলটি লেখা রয়েছে। আর কোন স্টেজ, তো এখানে দেখতে পাচ্ছেন স্টেজ 1-এ ফেলে দেওয়া হয়েছে। তো এর পরেও যদি আনইউজুয়াল প্রাইস মুভমেন্ট দেখা যায় তখন কিন্তু এটাকে আবার স্টেজ 2-এ ফেলে দেওয়া হবে। তারপরেও যদি
এরকম বেশি দেখা যায় তখন স্টেজ 3 এবং শেষে রয়েছে স্টেজ 4। আর শুধুমাত্র এই কিউপিড লিমিটেড নয়, আরো একটা কোম্পানি পড়েছে। সেটা কি? সেটা হচ্ছে ট্যুরিজম ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তো এতেও দেখতে পাচ্ছেন এই যে পতন, সেটা কিন্তু একই সময় এসেছে। দেখতে পাচ্ছেন এটাই 1:15 পর থেকে পড়েছে এবং এটাও সেই 20% লোয়ার সার্কিট লাগিয়ে বন্ধ হয়েছে। তবে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটাকে কোনো এএসএম লিস্টে কিন্তু ফেলা হয়নি, মানে সেরকম আপডেট কিন্তু এখনো পর্যন্ত নেই। তো এই দুটো কোম্পানি কেন একসঙ্গে আলোচনা করলাম? কারণ কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেখানে কিন্তু একখানা ইনভেস্টরের নাম কমন দেখতে পাওয়া যাচ্ছে। তো এই কিউপিড লিমিটেড এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা খুলে নিয়েছি। তো এখানে প্রোমোটার চেক করব। দেখতে পাচ্ছেন প্রোমোটারের কাছে 45%-এর উপরে শেয়ার রয়েছে। তো এই প্রোমোটার খুঁজি, এখানে একটা নাম দেখতে পাচ্ছেন, কি? এই আদিত্য কুমার হালুয়াসিয়া। তো এনার কাছে দেখতে পাচ্ছেন অনেক স্টেক রয়েছে, 32.58%। এবং যদি তার পরের কোম্পানিটা খুলে নিই, এই ট্যুরিজম ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, তো এখানে বেশিরভাগ শেয়ার তো পাবলিকের কাছেই রয়েছে, প্রায় 91.46%। তো এখানে পাবলিকের যে প্যাটার্ন সেটা খুলে নেব। তো দেখতে পাচ্ছেন পাবলিকের প্যাটার্ন খুলে নিয়েছি। তো এইখানেও দেখতে পাচ্ছেন সেই আগের কোম্পানির যে প্রোমোটারের নাম, সেটা কিন্তু এর যে পাবলিক হোল্ডিং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, এই আদিত্য কুমার হালুয়াসিয়া। এই 18.57% এনার কিন্তু স্টেক রয়েছে। তো এই একটা ইনভেস্টর দুটো কোম্পানিতেই রয়েছে, একটা জায়গায় প্রোমোটার হিসেবে রয়েছে এবং একটা জায়গায় পাবলিক হিসেবে রয়েছে। তো এনার এই দুটো কোম্পানিতে উপস্থিত থাকা এবং তার সঙ্গে সঙ্গে একই দিনেই 20%-এর লোয়ার সার্কিট লাগা এবং একই সময়ে লাগার পেছনে কিন্তু বড় ঘোটালাও থাকতে পারে। তো সেই ব্যাপারে এই যে কিউপিড লিমিটেড যেটা 20%-এর লোয়ার সার্কিট লাগিয়ে বন্ধ হয়েছে, তার কাছে ক্ল্যারিফিকেশন চাওয়া হয় যে কি কারণে এরকম স্টকটা পড়ে গেল। তো কোম্পানি তারাই বলছে যে নট অ্যাওয়ার অফ এনি আনডিসক্লোজড মেটেরিয়াল ইভেন্ট অর ডেভেলপমেন্ট। মানে কোম্পানি বলছে এই যে প্রাইসের মুভমেন্ট সেই ব্যাপারে তারা কিন্তু কিছু জানে না। এবং কোম্পানি বলছে তাদের যে অফিসিয়াল স্টক এক্সচেঞ্জের পিডিএফ গুলো থাকে, মানে তারা যে পিডিএফ পেশ করে, তো সেই পিডিএফ এর খবর দেখে তারপরেই কিন্তু স্টকে যাতে কোনো ডিসিশন নেওয়া হয়। এবং কোম্পানি এটাও বলছে ইজ রিভিউইং দ্য সেম অ্যান্ড উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ অ্যাজ মে বি রিকোয়ার্ড। মানে কোম্পানি এই প্রাইস মুভমেন্টের যে ব্যাপারটা সেটা খতিয়ে দেখছে এবং যদি কোনো ঘোটালা তারা দেখতে পায় এই ব্যাপারে কিন্তু তারা প্রপার স্টেপ নেবে। তো সেই খবরই এরকম নিউজে ঘুরতে দেখবেন, স্টক ক্র্যাশ, ট্যুরিজম ফাইন্যান্স, কিউপিড, তারপরে কি লেখা রয়েছে, বুথ আদিত্য হালুয়াসিয়া হোল্ডিং, মানে যাতে আদিত্য হালুয়াসিয়া এনার ইনভেস্টমেন্ট রয়েছে। এই দুটো কোম্পানি কিন্তু একই দিনে 20%-এর লোয়ার সার্কিট লাগিয়েছে। তো দেখাই যাক এই ব্যাপারে কোনো ডেভেলপমেন্ট সামনে আসে কিনা। তারপরে ভোডাফোন আইডিয়া লিমিটেড, তো এই কোম্পানিটা 2%-এর কাছাকাছি বেড়েছে। তো এই রিপোর্টের মাধ্যমে সামনে আসছে গভর্নমেন্ট এই কোম্পানি থেকে এক্সিট নিতে পারে। তো কার পরে? এই যদি রিলিফ প্যাকেজ ঘোষণা হয়ে যায়, মানে এজিআরডিউ এর যে ব্যাপারটা সেটা যদি মিটে যায় এবং এটা যদি মিটে যায়, তারপরে গভর্নমেন্ট এই কোম্পানির যে স্টেক সেটা বিক্রি করে দিতে পারে। তো যদি কথা বলি ভোডাফোন আইডিয়া এই কোম্পানিতে সব থেকে বেশি স্টেক কার কাছে রয়েছে? এই গভর্নমেন্টের কাছেই কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুলে নিয়েছি। এইখানে দেখুন গভর্নমেন্ট তাদের কাছেই 49% স্টেক রয়েছে। তো এই এজিআর রিলিফের যে ব্যাপারগুলো সেগুলো যদি মিটে যায়, এজিআরডিউ এর ব্যাপারগুলো মিটে যায়, তাহলে গভর্নমেন্ট এক্সিট নিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাইভেট প্লেয়ার এই কোম্পানিতে কিন্তু এই ইনভেস্টমেন্ট সেটা বাড়াতে পারে। তবে আবারও বলে রাখি, যেগুলোই পাবলিক রিপোর্ট সামনে আছে সেগুলোই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা রিপোর্ট মার্কেটে সার্কুলেট হচ্ছে, সেটা কি, যে এই কোম্পানিটা কিছু রিলিফ পেতে পারে এবং এই রিভিউ এর পরে এই যে এজিআরডিউ এর ব্যাপারটা যেটা রয়েছে 87,000 কোটি, সেটা কিন্তু প্রায় হাফ হয়ে যেতে পারে। তো এর আগে যে রিপোর্টটা সামনে এসেছিল, গভর্নমেন্ট এই কোম্পানিটাকে পুরো 87,000 কোটি টাকা পেমেন্ট করতে বলেছে। তো পরে কোম্পানি বলেছে তারা গভর্নমেন্টের তরফ থেকে সেরকম কোনো অর্ডার পায়নি। তো সেই কারণে তারপর আবার দেখতে পাচ্ছেন এটা সার্কুলেট হচ্ছে যে 87,000 কোটি টাকার এজিআর ডিউটা এটা কিন্তু গভর্নমেন্ট আবার রিভিউ করতে পারে এবং যদি রিভিউ হয় তাহলে এটা কিন্তু প্রায় হাফ হয়ে যেতে পারে। তো এরকম রিপোর্টের কারণে আজকের দিনে 2.07% কিন্তু বেড়েছে। এরপরে যদি কথা বলি 500 টাকার নোটের ব্যাপারে, তো এর আগে 2000 টাকার যে নোট সেটা তো ব্যান করে দেওয়া হয়েছিল। যদিও মার্কেটে কিছু এখন ঘোরাফেরা করছে, তবে খুব বেশি নয়, এই 1%-এর সামান্য বেশি। এবং এরকম রিপোর্টও সামনে আসছিল যে 500 টাকার নোটও হয়তো পাওয়া যাবে না। তো অনেকে বলছিলেন যে মার্চের পর থেকে এই 500 টাকার নোট সেগুলো হয়তো আর এটিএম থেকে বেরোবে না। তো সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন এই যে পিআইবি ফ্যাক্ট চেক তারা কিন্তু ক্ল্যারিফিকেশন দিয়েছে। তো কি ব্যাপারে ক্ল্যারিফিকেশন দিয়েছে, যে মার্কেটে এটা সার্কুলেট হচ্ছিল আরবিআই টু স্টপ 500 নোটস ফ্রম এটিএমস বাই মার্চ 2026, মানে মার্চ 2026 থেকে গভর্নমেন্ট এই এটিএম থেকে 500 টাকার যে নোটের ব্যাপারটা সেটা বন্ধ করে দিতে পারে। তো কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট এগুলো ক্লেম করছিল। তো এই ফ্যাক্ট চেক টিম কি জানিয়েছে, এরা এটাই জানিয়ে দিয়েছে দিস ক্লেম ইজ ফেক, মানে এটা সম্পূর্ণ মিথ্যে খবর। এটিএম থেকে 500 টাকার যে নোট সেটা পাওয়া যাবে। আরবিআই এই ব্যাপারে কোনো অ্যানাউন্সমেন্ট করেনি যে ব্যান হয়ে যাবে এবং 500 টাকার যে নোট সেটা ডিসকন্টিনিউ কিন্তু হচ্ছে না এবং এটা লিগাল কিন্তু রয়েছে। এবং এরকম মিস ইনফরমেশন থেকে এরা কিন্তু দূরেও থাকতে বলেছে।
এরপরে কথা বলবো Q3 রেজাল্টের যে সিজন সেটা শুরু হয়ে গেছে। তো কিছু কোম্পানি তাদের নাম্বারে কিন্তু আস্তে আস্তে সামনে রাখছে। তো সেরকমই একটি কোম্পানি হচ্ছে করোনা রেমিডিস। তো এই শেয়ারটা রিসেন্টলি মার্কেটে লিস্ট হয়েছিল। তো কোম্পানির নাম্বার যদি দেখি ওপর তো ভালোই লাগছে। তো এই ফিগারগুলো সব কোটিতে রয়েছে এবং এটা কনসলিডেটেড নাম্বার। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে টোটাল ইনকাম ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে 316, এগুলো সব কোটিতে পড়বেন। এখান থেকে বেড়েছে 363, যেটার আগের কোয়ার্টারে ছিল 348। এবং যদি প্রফিট বিফোর ট্যাক্সের কথা বলি, এটা দেখতে পাচ্ছেন 69.78 এসেছে এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 57.35। আর এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন 52.32, এর আগের কোয়ার্টারে 46.20 এবং আগের বছর সেম কোয়ার্টারে 42.97। তো ওভারঅল কোম্পানির নাম্বার ভালোই এসেছে। তো সোমবার দিন দেখাই যাক কোম্পানিটা কিরকম পারফর্ম করে। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব। তো গোল্ড এই 0.12% বাড়া রয়েছে এবং সিলভার প্রায় 1510 টাকার কাছাকাছি বাড়া রয়েছে। তবে সিলভারের তেজি বেশিই ছিল। তো যদি লম্বা চাপ দেখি মানে আজকের দিনের, তো এক সময় প্রায় অনেকটা উপরেই চলছিল, দেখতে পাচ্ছেন এই 2,44,000 2,45,000 এরকম জায়গায়। তো সেই জায়গা থেকে কিন্তু প্রায় 8,000 টাকার কাছাকাছি পড়ে গেছে। এখন এই 2,36,000 কাছাকাছি রয়েছে। তারপরে ইন্ডিয়ান রুপি তো দুর্বল হতে হতে আবার 90 এর ওপরে উঠে গেছে। আর যদি ক্রুড অয়েলের কথা বলি, তো WTI ক্রুড 57.13 এবং ব্রেন্ট ক্রুড 7.54 চলছে। তারপরে বিটকয়েন এটা কিরকম পারফর্ম করছে, তো এই বিটকয়েনে মোটামুটি আস্তে আস্তে একটা র্যালি দেখা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু 90,000-এর উপরে উঠে গেছে। তো প্রায় 2%-এর কাছাকাছি গেন আজকের দিনে এই বিটকয়েনে দেখা যাচ্ছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নেব। তো ডাউ জোন্স এটাও এই মুহূর্তে খুব একটা তেজিতে নেই, 0.16% উপরে। আর এই নাসডাক এটা কিরকম পারফর্ম করছে, তো এই নাসডাকে এই পতন একটু বেড়েছে, এই 0.27% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।